মানুষের জীবনের প্রতিটি তীর্থযাত্রা এক একটি গল্পের জন্ম দিয়ে থাকে। শোনা যায় যে আল্লাহর সৈনিকদের মধ্যে থেকে একজন, যার নাম ছিল আহমাদ, তিনি বেশ কয়েক মাসের ছুটি নিয়ে নিজের পৈতৃক বসতির দিকে ফিরছিলেন। যখন তিনি নিজের গ্রামে যাবার জন্য যাত্রীবাহী যান থেকে নামলেন, তখন অপর এক অজেনা মুসাফির তার পথের সঙ্গী হলেন, যার গন্তব্য ছিল ওই দিকের অন্য একটি ছোট বসতি। আহমাদ মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন যে তার একজন ভালো সাথী জুটল। তার বিশ্বাস ছিল তার এই দীর্ঘ পথচলা খুব সহজেই কেটে যাবে এবং দুজন মানুষ পথে একে অপরের সাথে আলাপ করতে করতে যাবেন, যার ফলে যাত্রাপথে সামান্য ক্লান্তিও অনুভূত হবে না। কিন্তু আহমাদ তখনও জানতেন না যে তার এই আকাঙ্ক্ষিত আলাপচারিতার মূল্য তাকে কত চড়া দামে দিতে হবে। কারণ পৃথিবীর পথে কিছু মানুষ এমনও থাকে যাদের কাছে সাধারণ একটি কথারও দাম শত মুদ্রার চেয়ে কম নয়। কিন্তু ঘটল এই যে দুজনই মোটামুটি স্বাভাবিক অবস্থাতেই অনেক দূর পর্যন্ত ঠিক এভাবেই চলতে থাকত। দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো কথা না বলারই শপথ নিয়েছিল। নিজের সঙ্গীর এমন নীরবতায় বিরক্ত হয়ে আহমাদ বলল, হে ভালো মানুষ, আমরা এত দূর থেকে একত্রে হেঁটে চলে আসছি, কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় হলো যে তুমি একটিও কথা বলনি। দয়া করে কিছু তো বলো, যাতে আমাদের এই পথচলাটি সহজে কেটে যায়। অন্য মুসাফিরটি উত্তর দিল, শোনো ভাই, আমি এমনিতেই কথা বলি না, আমি এক কথার জন্য ১০০ টাকা নিয়ে থাকি। আহমাদ সফরে নীরবতাতে খুব বিরক্ত হয়েছিল। তিনি তাড়াতাড়ি নিজের জেব থেকে ১০০ টাকা বের করল এবং নিজের সঙ্গীর হাতের তালুতে রেখে বলল, লো, ১০০ টাকাই লো, কিন্তু আল্লাহর দোহাই একটি কথা তো বলো। তার সঙ্গী সেই ১০০ টাকা জেবে রাখল এবং বলল, শোনো ভাই, যা কিছু বাইরে দেখবে তা ঘরে গিয়ে বলো না। আর এইটুকু বলে মুসাফিরটি আবার চুপ সাধল। আহমাদের ধারণা ছিল যে মুসাফির এরপর আরও কিছু কথা বলবে, কিন্তু সে নীরবই রইল। কিছুক্ষণ নীরবতার পরে আহমাদ আবার বিরক্ত হলো এবং বলল, ভালো মানুষ, তুমি ১০০ টাকাও নিলে এবং একটি কথা বলে আবার চুপ হয়ে গেলে। এভাবে কি সফর কাটে? আল্লাহর জন্য কিছু কথা বলো। মুসাফির উত্তর দিল, আমি তোমাকে বলিনি যে আমি এমনিতেই কথা বলি না, আমি এক কথার জন্য ১০০ টাকা নিয়ে থাকি। আহমাদ উত্তেজিত হয়ে জেব থেকে ১০০ টাকা বের করল এবং আবার মুসাফিরের হাতে রেখে বলল, লো, এই ১০০ টাকা আরও লো, কিন্তু আল্লাহর জন্য একটি কথা বলো। মুসাফির ১০০ টাকা পকেটে রাখল এবং আবার বলল, শোনো ভাই, যে প্রতিশ্রুতি করবে তা পূরণ করো। আর এইটুকু বলে সে আবার চুপ সাধল। আহমদের ধারণা ছিল যে সে ১০০ টাকা নেবার পর আরও কিছু কথা বলবে, কিন্তু সে নীরবই রইল। এই অবস্থায় সামান্যই পথ অতিক্রান্ত হয়েছিল যে আহমদের আবার বিরক্তি অনুভব হতে লাগল এবং সে আবার বলল, ভালো মানুষ, তুমি ১০০ টাকা আরও নিলে, কিন্তু একটি কথা বলে আবার চুপ হয়ে গেলে। কথা বলার এও কি কোনো উপায় হলো? এভাবে কি সফর কাটে? অন্য কোনো কথা বলো। মুসাফির আবার উত্তর দিল, আমি তোমাকে বলিনি যে আমি এমনিতেই কথা বলি না, আমি এক কথার জন্য ১০০ টাকা নিয়ে থাকি। আহমাদ উত্তেজিত হয়ে আরও ১০০ টাকা পকেট থেকে বের করল এবং তার হাতের তালুতে রেখে বলল, লো, এই ১০০ টাকা আরও লো, কিন্তু আল্লাহর জন্য একটি কথা বলো। মুসাফির ১০০ টাকা পকেটে রাখল এবং আবার বলল, শোনো ভাই, যে প্রতিশ্রুতি করবে তা পূরণ করো। আর এইটুকু বলে সে আবার চুপ সাধল। আহমাদের ধারণা ছিল যে এখন পর্যন্ত সে তার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে, এখন হয়তো সে তার সাথে কথা বলবে, কিন্তু সে নীরব ছিল এবং নীরবই রইল। প্রায় আহমাদ তার কাছে আরও কোনো কথা বলার অনুরোধ করত। এমন সময়ে কিছু দূর চলার পরেই সেই জায়গায় এসে গেল যেখান থেকে দুজনের পথ আলাদা হতো। সেই স্থানে পৌঁছে মুসাফির বলল, লো ভাই, এখান থেকে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে, তুমি তোমার গ্রামে যাও, আমি আমার গ্রামের পথ নিচ্ছি। তবে যাবার আগে আমি তোমাকে একটা কথা অবশ্যই বলবো। তুমি এক বা দুটি নয়, বরং পুরো ৩০০ টাকা খরচ করে আমার কাছ থেকে ৩টি কথা কিনেছ। এগুলি মেনে চললে সব সময়ই ফায়দাতে থাকবে। আর হ্যাঁ, যেহেতু তুমি আমার সাথে এতদূর সফর করেছ, তাই আমার ওপর তোমার আরও একটি অধিকার জন্মায়। তুমি কখনো কোনো বিপদে পড়ে গেল তো কোনো দ্বিধা ছাড়াই আমার কাছে চলে এসো। লোকে আমাকে হাকিম বলে ডাকে এবং এই জায়গা থেকে ৪ কোষ হেঁটে যে প্রথম গ্রামটি আসে সেটাই আমার গ্রাম। সেখানে পৌঁছে তুমি যার কাছেই আমার ঠিকানা জিজ্ঞেস করবে, সে তোমাকে বলে দেবে। লো, এবার খোদা হাফেজ। এইটুকু বলে হাকিম নিজের পথ নিলেন। কিছু দূর গিয়েই সে একটা গর্তে একটি তরমুজের লতা দেখতে পেল, যাতে একটা বড় তরমুজ ধরা ছিল। সে অবাক হতে লাগলো যে এই মরশুম তো তরমুজের নয়, তবে এতে তরমুজ কিভাবে ধরল। সে খোদার এই কুদরত দেখে অবাক হতে হতে নিজের বাড়ির দিকে চলতে লাগলো এবং যখন সে বাড়ি পৌঁছলো তখন তার স্ত্রী খাদিজা তাকে দেখে খুব খুশি হলো এবং সে তাড়াতাড়ি পরাটা এবং ডিমের তরকারি তৈরি করল। আহমদের খুব জোর খিদে পেয়েছিল।
সে বড় বড় গ্রাসে নিজের পেটে পড়াটা পৌঁছে দিল এবং তারপর পেটে হাত বুলিয়ে একটা বড় ঢেকুর তুলল এবং তারপর বলতে লাগলো, কুদরতের লীলাহ কি অদ্ভুত। আমি রাস্তায় একটি অদ্ভুত জিনিস দেখেছি যে এখন পর্যন্ত অবাক হচ্ছি। খালিজা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন জিনিস? আহমদ উত্তর দিল যে রাস্তা থেকে সরে একদিকে একটা বড় গর্তে তরমুজের লতায় একটা বড় তরমুজ ধরা ছিল। এটা কিভাবে সম্ভব? খালিজা বলল, এটা তো তরমুজের মরুসুমি নয়ই। না, এই ব্যাপারটাই তো আশ্চর্যের, আহমদ বলল। না, তোমার ভুল হয়েছে। না, আমি নিজের চোখে দেখেছি। আরে ভাই, আমরাও তো শুনি, কি দেখেছো তুমি? তখন আহমদ এবং তার স্ত্রী খাদিজা দুজনেই চমকে দরজার দিকে তাকালো। দরজায় আহমদের একজন পুরনো বন্ধু দাঁড়িয়েছিল, যার নাম ছিল শাকিল। আহমদ এগিয়ে গিয়ে নিজের বন্ধুকে আলিঙ্গন করল এবং তাকে নিজের পাশে বসালো। শাকিল বসার পরই বলল, এবার তো অনেক দিনের পর এসেছো বন্ধু। হ্যাঁ ভাই, আহমদ উত্তর দিল। ছুটি মিলছিল না, ছুটি মিলতেই সরাসরি চলে এসেছি। খাদিজা হেসে বলতে লাগল, আর আসার সঙ্গে সঙ্গেই এমন একটা কথা বলেছে যা আমার বিশ্বাসই হচ্ছে না। ইনি রাস্তায় একটি তরমুজের লতা দেখেছেন এবং বলছেন যে তাতে এত বড় তরমুজ ভরা ছিল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, আহমদ বলল। কিন্তু এটা তো তরমুজের মরশুমই নয়, শাকিল বলল। আহমদ বলল, মরশুম তো নয়, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। একটি গর্তে একটি লতায় ধরা ছিল। তুমি চাইলে আমি তোমাকেও দেখাতে পারি, বেশি দূর নয়। আমি জানি না, শাকিল বলল। তোমাদের সিপাহী লোকজনের এরকম মিথ্যা সত্যি কথা বানানোর অভ্যাস থাকে। আমি শর্ত লাগিয়ে বলতে পারি যে তুমি মিথ্যে বলছো। এর ওপর আহমদ বলল, আর আমি শর্ত লাগিয়ে বলতে পারি যে আমি সত্যি বলছি। এর ওপর আহমদের স্ত্রী খাদিজা বলতে লাগলো, এই কথার ফয়সালা তো এখনই হয়ে যাবে। তোমরা দুজন সেখানে গিয়ে দেখে এসো, মিথ্যা সত্যের ফয়সালা আপনিই হয়ে যাবে। তবে আমার আগেই বিশ্বাস হয়েছে যে তুমি মিথ্যুক। শাকিল বলল, আমি সত্যবাদী। আহমদ বলল, শর্ত থাকলো, ঠিক আছে। এখন তো দেরি হয়ে গেছে, শাকিল বলল। আমি খুব ভোরেই চলে আসছি, তখন তুমি আমাকে সেই জায়গায় নিয়ে যেও। যদি সেখানে তরমুজ থাকে তবে তুমি জিতলে এবং আমি হারলাম। যদি সেখানে তরমুজ না থাকে তবে আমি জিতলাম এবং তুমি হারলে। শর্ত জেতা লোকটির এই অধিকার হবে যে সে হারা লোকটির বাড়ির যে জিনিসটি হাত দেবে সেটা তারই হয়ে যাবে। মঞ্জুর আছে, আহমদ বলল। শাকিল উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো, এবার আমি চলছি এবং খুব ভোরেই চলে আসছি, আর তারপর আমরা সেই জায়গায় চলে যাব। পরের দিন সকালেই শাকিল এসে পৌঁছল এবং আহমদ তাকে নিয়ে সেই গর্তের দিকে রওনা হলো যেখানে সে তরমুজের লতায় তরমুজ ধরা দেখেছিল। অবশেষে তারা 1 কোষ দূরত্ব অতিক্রম করে সেই জায়গায় পৌঁছল। আহমদ শাকিলকে নিয়ে সেই গর্তে নামল। তখন এক নজর দেখতেই তার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সেখানে তরমুজ তো দূরের কথা, তরমুজের লতার নামও নিশানও ছিল না। ভাই, কোথায় তোমার তরমুজ? শাকিল বলল। কাল তো এখানেই ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমার তখনও বিশ্বাস ছিল যে তুমি মিথ্যে বলছো, আর এখনও বিশ্বাস হচ্ছে যে তুমি মিথ্যে বলছো, আহমদ বলতে লাগলো। আমি নিজে সেটা নিজের চোখে দেখেছি। মনে হচ্ছে যেন কোনো প্রাণী তাকে লতাসহই খেয়ে ফেলেছে। এখন তোমার যা মনে আসে তুমি বলো। শাকিল হেসে বলল, এবার তুমি বাড়ি ফিরে চলো এবং আমি তোমার বাড়ির যে জিনিসটিকেই হাত দেব সেটা আমার হয়ে যাবে। আহমদ কোনো উত্তর দিল না এবং মুখ ঝুলিয়ে বাড়ি ফিরে আসলো। শাকিল যে চালটি চেলেছিল তা তার কল্পনাতেও ছিল না। আহমাদের বাড়ি থেকে উঠে সে সেই গর্তের কাছে চলে এসেছিল এবং সেই লতাকে শিকড় সমেত উপড়ে ফেলে কোথাও দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এইভাবে সে শর্ত জেতার পাকা বন্দোবস্ত আগেই করে নিয়েছিল। আহমাদ শর্ত তো লাগিয়েছিল, কিন্তু শর্তও হারছিল। এখন সে এই কথাটাই ভাবছিল যে শাকিল না জানি তার বাড়ির কোন জিনিসটি হাত দেবে এবং শর্ত অনুসারে তাকে সেই জিনিসটাই দিতে হবে। যদি সে আমার কোনো ছেলেকে হাত দেয় তো, কিংবা সেই গরুটি ছুঁয়ে দেয় যা রোজ 30 সের দুধ দেয় এবং তার মতো গরু এই অঞ্চলে কারো কাছেই নেই। হে আল্লাহ, আমি কি করি? এই বিনা চিন্তাভাবনায় আমি কি বিপদ রেখে আনলাম? সে এই চিন্তাতেই মগ্ন ছিল যে তার হাকিমের কথা মনে পড়ল, যে তার হাকিমের কাছে যাওয়া উচিত হবে। হয়তো তার সাহায্যে আমি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারব। এই ভেবে সে শাকিলকে বলল, এর আগে যে আমি তোমার শর্ত পূরণ করি, আমাকে অনুমতি দাও যে আমি আমার একজন বন্ধুর সাথে দেখা করে আসি। এরপর তুমি আমার বাড়ির যে জিনিসটিতে হাত দেবে তা আমি তোমাকে দিয়ে দেব। শাকিল মনে মনে ভাবল যে শর্ত তো আমি জিতেই গেছি, এখন 1 দিন অপেক্ষা করলে কি আসে যায়।
সে আহমাদকে অনুমতি দিল যে সে গিয়ে নিজের বন্ধুর সাথে দেখা করে আসে। আহমাদ সরাসরি হাকিমের গ্রামের দিকে রওনা হল। একটি গলিতে কিছু বাচ্চা খেলা করছিল। সে সেই বাচ্চাদেরকে জিজ্ঞেস করল, বাচ্চারা, তোমরা হাকিমের বাড়ি জানো? হ্যাঁ জানি, বাচ্চারা বলল। তাহলে আমাকে একটু দেখিয়ে দাও, আহমাদ বলল। বাচ্চারা একটু দুষ্টু ছিল, বলতে লাগলো, আমরা এমনিতেই বলবো না, আগে বলুন যে আপনি আমাদের কি দেবেন। তুমি হাকিমের বাড়ি দেখিয়ে দিলে আমি তোমাদের অনেক গুড় দেব। বাচ্চারা রাজি হলো এবং আহমাদকে নিয়ে হাকিমের বাড়ির দিকে চলতে লাগল। কিছুক্ষণ পর তারা গ্রামের আরও একটি গলিতে এসে পৌঁছল এবং একটি বাড়ির দিকে ইশারা করে বলল, ওই হলো হাকিমের বাড়ি, এবার আনুন, আমাদের অনেক গুড় দিন। কাছেই একটি মুদির দোকান ছিল। আহমাদ বাচ্চাদেরকে নিয়ে দোকানে পৌঁছল এবং দোকানদারকে বলতে লাগল, ভাই দোকানদার, এই বাচ্চাদের 1 সের গুড় দিয়ে দাও। বাচ্চারা একটু দুষ্টু ছিল, বলতে লাগল, না ভাই, আপনি আমাদের অনেক গুড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা 1 সের গুড় নেব না, প্রতিশ্রুতি অনুসারে অনেক গুড় দিন। আহমাদ দোকানদারকে বলল, ঠিক আছে ভাই, এদের 2 সের গুড় দিন। বাচ্চারা আবার বলতে লাগল, না, আমরা 2 সের নেব না, আমরা অনেক গুড় নেব। আহমাদ গুড়ের পরিমাণ 2 সের থেকে 3 সের এবং 3 থেকে 4, 4 থেকে 5 সের করে দিল। কিন্তু দুষ্টু বাচ্চারা একই জেদ ধরেছিল যে আপনি আমাদের অনেক গুড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাচ্চা এবং আহমাদের মধ্যে ঝগড়া বাড়ল। তখন দোকানের সামনে মানুষের মেলা লেগে গেল। শব্দ শুনে হাকিম নিজের বাড়ি থেকে বাইরে বেরোলো এবং আহমাদকে বাচ্চা ও অনেক লোকের মধ্যে ঘিরা পেয়ে সে এগিয়ে এসে আহমাদকে আলিঙ্গন করল এবং বলতে লাগল, আরে ভাই, তুমি এবং এটা কেমন ভিড় জমিয়েছ বাচ্চাদের সাথে? আহমাদ উত্তর দিল, আমি এদের কাছে আপনার বাড়ি জিজ্ঞেস করেছিলাম এবং এদের অনেক গুড় দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমি এদের 1 সের গুড় দিই, তবুও মানে না, 5 সের গুড় দিই, তবুও মানে না, শুধু একটাই জেদ ধরে আছে যে আমাদের অনেক গুড় দাও। বুঝতে পারছি না যে এদের থেকে কিভাবে মুক্তি পাব। এই শুনে হাকিম বলল, প্রথমত তোমার এই বাচ্চাদের সাথে প্রতিশ্রুতি করা উচিত হয়নি, আর এখন যখন প্রতিশ্রুতি করেছ তখন তা পূরণও করো। এরা তো কোনোভাবেই মানছে না। আহমাদ বলল, আপনি কিছু একটা করুন। আচ্ছা, এই বলে হাকিম দোকানদারের কাছ থেকে 1 সের গুড় নিল এবং তারপর দোকানদারের কাছ থেকে দাড়িপাল্লা নিয়ে তার 1 পাল্লায় 1 পোয়া গুড় রাখল এবং অন্য পাল্লায় 3 পোয়া গুড় রাখল এবং তারপর বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, কেমন ভাই, এর মধ্যে অল্প গুড় কোনটা? বাচ্চারা 1 পোয়া গুড়ের দিকে আঙুল দিয়ে ইশারা করে দিল। এবং অনেক গুড় কোনটা? বাচ্চাদের আঙুল 3 পোয়া গুড়ের দিকে উঠে গেল। এর উপর হাকিম বলল, লো, ওঠাও, এই তোমাদের অনেক গুড় এবং এখান থেকে চলে যাও। ছেলেরা 3 পোয়া গুড় নিয়ে সেখান থেকে চলে গেল এবং হাকিম আহমাদকে নিয়ে নিজের বাড়ি চলে আসলেন। তিনি তার খাতির যত্ন করলেন এবং বাড়ির কুশল সংবাদ জিজ্ঞেস করলেন। আহমাদ এক নিঃশ্বাসে নিজের সমস্ত বিপদ শুনিয়ে দিল। হাকিম একটি গভীর শ্বাস নিলেন এবং তারপর বললেন, আমার ভাই, তুমি 300 টাকা দিয়ে 3টি কথা কিনেছিলে, কিন্তু সেগুলির একটিতেও তুমি আমল করনি। যদি তুমি এগুলি মেনে চলতে, তবে আজ তোমাকে এই দিনটি দেখতে হতো না। আমি তোমাকে প্রথম কথাটি এই বলেছিলাম যে যা কিছু বাইরে দেখো তা ঘরে গিয়ে বলো না। তা সত্ত্বেও তুমি বাইরে দেখা কথাটি ঘরে গিয়ে বললে এবং তোমার উপর বিপদ নেমে আসলো। দ্বিতীয় কথাটি এই বলেছিলাম যে কোনো ব্যাপারে শর্ত লাগিও না। তা সত্ত্বেও তুমি শর্ত লাগালে এবং তার ফল তোমার সামনে আছে। এবং তৃতীয় কথাটি এই বলেছিলাম যে যে প্রতিশ্রুতি করো তা পূরণ করো। সেটা মেনে না চলার কারণে কিছুক্ষণ আগে তুমি তার ফল দেখেছ। কিন্তু যাই হোক, তুমি বিপদে পড়ে এখানে এসেছো, তাই তোমাকে এই বিপদ থেকে বের করে আনা আমার কর্তব্য হয়। এরপর হাকিম আহমদকে কিছু কথা বুঝিয়ে দিলেন যে তাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। এরপর তিনি জোড়াজোড়ি করে আহমদকে 1 রাত নিজের বাড়িতে নিজের কাছে রাখলেন। পরের দিন আহমদ হাকিমের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি পৌঁছল এবং যাওয়ার সঙ্গে সঙ্গেই শাকিলকে ডেকে পাঠালো। আহমদ তাকে বলল, আমার যার সাথে দেখা করার ছিল আমি দেখা করে এসেছি এবং এখন প্রতিশ্রুতি অনুসারে তোমার শর্ত পূরণ করার জন্যে প্রস্তুত। তুমি আগামীকাল সকালে এখানে চলে এসো। এরপর তুমি আমার বাড়ির যে জিনিসটিকে হাত দেবে সেটা তোমার হয়ে যাবে। এই শুনে শাকিল খুশি খুশি নিজের বাড়ির দিকে চলে গেল। তার মনে লাড্ডু ফুটছিল যে বাস, এবার আহমদের গরুটি তার দখলে চলে আসবে।
অন্যদিকে আহমাদ এই করল যে হাকিমের নির্দেশ অনুসারে পরের দিন ভোরেই নিজের স্ত্রী খাদিজা, বাচ্চা এবং বাড়ির সমস্ত জিনিসপত্র বাড়ির ছাদে পৌঁছে দিল এবং গরুটিকেও টেনে তুলে ছাদে উঠিয়ে দিল। সকাল হলো, তখন শাকিল খুশিতে নেচে নেচে তার বাড়ি এলো। আহমাদ শাকিলকে বলল, শর্ত অনুসারে আমার বাড়ি হাজির আছে, এর যে কোনো জিনিসকে তুমি হাত দেবে সেটা তোমার হয়ে যাবে। এই শোনা মাত্রেই শাকিল সেই ঘরটির দিকে এগিয়ে গেল যেখানে গরু বাঁধা হতো, কিন্তু ঘরটি খালি ছিল। সে আহমাদকে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে ছাদ থেকে গরুর ডাকের আওয়াজ এলো। সে বুঝতে পারল যে আহমাদ গরুটিকে ছাদে উঠিয়ে দিয়েছে। তার খুব রাগ হলো। এই রাগের বশেই সে বাড়ির উঠোনে এসে ছাদে ওঠার জন্য সিঁড়ির দিকে এগিয়ে গেল। এই সিঁড়িটি কাঠের ছিল। সে যেমনই ছাদে ওঠার জন্য সিঁড়িতে হাত দিল, আহম্মদ তার হাত ধরে বলল, বাস, তোমার শর্ত পূরণ হয়ে গেল। তুমি সিঁড়ির ডান্ডাটি হাত দিয়েছ, তাই শর্ত অনুসারে এই ডান্ডাটি তোমার হয়ে গেল। এই ডান্ডাটি নাও এবং ঠান্ডা মাথায় নিজের বাড়ি যাও। এই বলে আহম্মদ সিঁড়ির ডান্ডাটি খুলে শাকিলের হাতে ধরিয়ে দিল। শাকিল মুখ ঝুলিয়ে আহম্মদের বাড়ি থেকে বেরুল। গ্রামবাসীরা এই শর্তের খবর আগেই পেয়েছিল এবং তারা তামাশা দেখার জন্য বাইরে উপস্থিত ছিল। শাকিল সবাইকে আগেই এই কথা বলে দিয়েছিল যে সে আহম্মদের গরুটিকে হাত দেবে এবং তারপর তার গরুটি তার হয়ে যাবে। কিন্তু যখন সে একটি কাঠের সাধারণ ডান্ডা নিয়ে বাড়ি থেকে বাইরে বেরুল, তখন তার এত সাহস ছিল না যে কারোর সাথে চোখাচোখি করতে পারে। যখন লোকেরা সমস্ত ঘটনা জানতে পারল, তখন তারা অনেক দিন ধরে শাকিলকে নিয়ে মজা করতে রইল। সত্যি যে লোভী লোকেদের চাল খোদা তাদের ওপরেই ফিরিয়ে দিয়ে থাকেন।